মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ, অন্তত ৬ পুলিশ সদস্য আহত। গণপূর্তের জায়গা দখল করে থাকার অভিযোগ। পদ্মার পর করা হবে তিস্তা ব্যারেজও। গাজীপুরে বললেন প্রধানমন্ত্রী, খাল খনন রাজনৈতিক কর্মসূচি নয়, দুর্যোগ মোকাবেলার উপায়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর খুন, আদালতে সোহেলের স্বীকারোক্তি। হত্যা ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জামায়াতের সমাবেশ। ঘাটতি কমাতে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১.৫ টাকা বাড়ানোর প্রস্তাব পিডিবির। একটা সমন্বয় করা যায় কিনা, বাকি কিন্তু অংশটা এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে। লুটেরাদের দায় পড়বে গ্রাহকদের কাঁধে। সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না। বেইজিংয়ে শি পুতিন বৈঠক, সম্পর্ক জোরদার ও যৌক্তিক বিশ্ব ব্যবস্থায় গুরুত্বারোপ, চাপে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবৈধ বস্তি উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রে পরিণত হলো মিরপুরের কালশির বাউনিয়া বাঁধ এলাকা। সিটি কর্পোরেশন ও গৃহায়ন কর্তৃপক্ষ অভিযানে গেলে হামলা চালায় ক্ষুব্ধ বস্তিবাসী। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন উচ্ছেদকারী ও পুলিশ সদস্যরা। পরে ফের চালানো হয় অভিযান। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই থমথমে অবস্থা। উচ্ছেদ অভিযানে গিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীর বাধায় এমন পরিস্থিতি। লাঠিসোঁটা নিয়ে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, যেন এক রণক্ষেত্র। বুধবার দুপুরের দিকে এমন পরিস্থিতি রাজধানীর মিরপুরের কালশির বাউনিয়াবাদ এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে বসবাস 10 থেকে 15,000 মানুষের। তাদের গড়ে তোলা বস্তি উচ্ছেদে নামেন পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বস্তিবাসীর অভিযোগ, তাদের কোনো আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়। হঠাৎ কেন উচ্ছেদ তা নিয়েও প্রশ্ন তোলেন বস্তিবাসী। সরকারের কাছে পুনর্বাসনেরও দাবি জানান তারা। ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফের চালানো হয় অভিযান। শেষ হয় বিকাল নাগাদ। প্রশাসন বলছে সরকারি জায়গা দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার, এমনটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে যোগ দেন আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশে। সেখানে দেয়া বক্তব্যে বলেন, প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে এই বাহিনীকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই বাংলাদেশ। প্রয়োজন দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সেই লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন তৈরি হচ্ছে। 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রযুক্তিতে দক্ষ হিসেবে এই বাহিনীকে গড়ে তোলা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। মহান মুক্তিযুদ্ধে আনসার ও ভিডিপির অবদান স্মরণ করেন সরকার প্রধান। বাহিনীটির সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি। প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং। মারুফা রহমান, নিউজ 24, গাজীপুর। জামায়াতে ইসলামী ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। বলেন, কিছু দল অপপ্রচার করছে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামী 2 বছরের মধ্যে সেটি চালু করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের 3 মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনের কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। যেমন তারেক রহমান সাহেব থাকবেন, নির্বাচনের পূর্বে যখন এসেছিলেন তখন তো অনেকগুলো দাবি দেওয়া ছিল। তখন ছিল আপনার পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, উপজেলা। কিন্তু যখনই আমাদের লোকেদের দাবির মুখে বললেন যে এয়ারপোর্ট হবে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মান আনন্দের উদ্বেলিত হয়ে গেল। কেন? শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি সোহেল। সোহেলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বুধবার সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীতে একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। স্বপ্না ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে 2 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে। মিরপুরে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দলটি। এ সময় জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের চাহিদা সরকার পূরণ করতে পারছে না। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার দাবি জানান তিনি। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন সময়ে সুপরিকল্পিতভাবে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিতে মৃত্যুদণ্ড। ডলার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে পাইকারি পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে চায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে পিটিবির চেয়ারম্যান বলেন, দাম বাড়িয়ে ঘাটতি কমানো না গেলে দেশের বিদ্যুৎ খাত বিপর্যয়ের মুখে পড়বে। তবে দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর প্রস্তাব করে ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা।
অধীনে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি। বিগত সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকি সমন্বয়ের অজুহাতে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। গত কয়েক বছরে গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে বাড়ানো হয় দাম। এ সময় গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় 188%-এরও বেশি। থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও ফিরিয়ে আনা হয় গণশুনানি। প্রথম দিনের শুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি। যুক্তি হিসেবে চলতি অর্থ বছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থ বছরে 65,000 কোটি টাকা সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে সংস্থাটি। একটা সমন্বয় করা যায় কিনা, বাকি কিন্তু অংশটা এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে, এবং যেটা কিন্তু আমরা যে ফিগারে দেখিয়েছি, আমরা বলেছি 65,000, আমাদের ওয়ার্কিং কমিটি বিআরসি তারা বলেছে 62,000, পার্থক্য এর মধ্যে খুব বেশি নয়। তবে দাম বৃদ্ধির বিপক্ষে শক্ত অবস্থান নেয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা। তারা বলেন লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন তারা। পিডিবি যদি এটাতে সহযোগিতা করে, কারণ এরপরে যে বিষয়টা আসবে আপনার রিনিউয়েবলের ক্ষেত্রে যে হুইলিং চার্জের বিষয় আসবে, ওপেন অ্যাক্সেস যেটা, তো ওপেন অ্যাক্সেস যে আপনারা প্রস্তাব দিয়েছেন, আমরা এই প্রস্তাব দেখব। সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। ব্যবসায়ীরাও যখন অনেক কথা বলেন আমরা ট্যাক্স দিই, দিন শেষে করো ভার যেটা, সেটা সবার ভোক্তার উপরে পড়ে। এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না। শুনানিতে অংশীজনরা বলেন নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদন খাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা। আমাদের এই প্রজেকশনের মূল্যায়ন আছে, আর একটা আছে 26-27 তাদের একটা প্রজেকশন, পিডিবির বাল্ক পর্যায়ের যে প্রজেকশন সেটা, আর আমাদের কারিগরি মূল্যায়ন। 25-26 যদি শাহজিবাজার প্ল্যান্ট রেন্টালটা বা নো ইলেকট্রিসিটি নো পেমেন্টটা বন্ধ বিবেচনা করি, সেক্ষেত্রে ওই গ্যাসটা আসলে শাহজিবাজারে দেওয়া সম্ভব না। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বিইআরসি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ, তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায় টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। হামের চলতি প্রকোপে ঝরে গেছে কয়েকশো শিশুর প্রাণ, আক্রান্ত 66,000-এর বেশি। কেন পরিস্থিতি এমন হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। জানায় হামের জন্য বছরে 7 কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026, repeatedly warning. ইউনিসেফ জানায় টিকা সরবরাহে ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। We would be ringing a bell saying warning, 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 be careful about the decision to delay procurement. অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল, এ নিয়েও শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় 4 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। বুধবার সকালে হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মাকসুদুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোর 6:30 হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার জরুরি অপারেশন থিয়েটারে এই দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে একে একে বিস্ফোরিত হতে থাকে এসি ও অক্সিজেন সিলিন্ডার সহ হাসপাতালের বিভিন্ন মালামাল। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে হাসপাতালের নার্স, রোগী সহ তাদের স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানান আতঙ্কিত হয়ে লাফ দিতে গিয়ে 4 জন নিহত ও 5 জন আহত হন। আগুন নির্বাপনে কোনো ধরনের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালে ফায়ার ফাইটার নাই, আর যারা আগুন নিভাবে
তাদের দরকার হচ্ছে আগুন সম্পর্কে জানা, যার জন্য হাসপাতালে যারা ওয়ার্ড বয় তারা ওয়ার্ডের কাজ করে, ডাক্তারের কাজ করে। এই দায়িত্ব নিয়োজন নির্দিষ্টভাবে কেউ নাই, আগুন লাগলে কার আগুন নিভাবে। যখন আগুন ধরছে তখন বিস্ফোরণ হয়ে বিকট শব্দে সাথে সাথে একসাথে আগুন লেগে দেওয়াল মেয়াল সব ভেঙে গেছে। দেওয়াল সব ভেঙে গেছে। লোকেরা কইছে আমাকে বাঁচান, ওই ফায়ার সার্ভিসের লোক এসে বাঁচাতে গেল, বাঁচাতে যায় গ্রিল ভেঙে নিয়ে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1 ঘন্টা 15 মিনিটের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা প্রায় 45 মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে, 55 মিনিটে করে আমরা সম্পূর্ণ নির্বাচন করি। এদিকে হাসপাতালে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। অ্যাকচুয়ালি আগুনটা কিন্তু ওটিতে লাগেনি, ওটি পাশে যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড ওর পাশে একটা রুম থাকে, যেখানে এক্সট্রা যদি রোগী থাকে তাহলে সেখানেও 2টা বেডে আমরা রাখি। সেখানে পুরাতন কিছু এসি থাকে, কিছু অটোক্লেভের মেশিন, পুরাতন স্টোর বলা যায়, একটা লোকাল একটা ইয়ার মতো। অতি সত্বর এই জায়গাটা রিকভারি হওয়া দরকার, অতি সত্বর। তো সেক্ষেত্রে আমি এই লোকাল এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট যারা এর সাথে রিলেটেড যে কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে আমরা নিয়ে আসছি। আগুনের এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শ কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুধবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত একটি প্রকল্পের লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে মানুষের মত প্রকাশে বাধা দেয় এমন আইন থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গত 15 মাসে গণমাধ্যম সংস্কার ও নিরাপদ নিউজরুম গঠনে কি অগ্রগতি হয়েছে তা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় বিবিসি মিডিয়া অ্যাকশন। চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত এই আয়োজনে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাবে বাংলাদেশ। We have learned through our own experience that media thrives when journalists are protected by law, when regulators operate independently of government, and when media organisations take responsibility themselves for upholding ethical standards. এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, যে সকল আইন মানুষের মত প্রকাশে বাধা দেয় সেগুলো পরিবর্তন করবে সরকার। গণতান্ত্রিক সরকার যখন কারোর প্রতি কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে যাবে, সেটা লিগ্যাল ব্যবস্থা, সেটার জন্য জনগণকে এবং এর সাথে জড়িত সবাইকে কনভিন্স করেই সেটা নেওয়া হবে, আমি এটা বলতে পারি। আবারও বলছি, এমন কোনো পদক্ষেপ আমরা এমনভাবে নিতে চাই না যেটা দিনের শেষে সরকারের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন গঠনে একটি কমিটি করা হবে। খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। দ্রুত সকল অংশীদারকে নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অন্যদের মতো আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক চাপ উপেক্ষা করে অংশীদারিত্ব বাড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বমঞ্চে শান্তি, জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন দুই নেতা। আর বিশ্লেষকেরা বলছেন, মস্কো বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা নতুন চাপে ফেলেছে ওয়াশিংটনকে, খর্ব করেছে মার্কিন আধিপত্যকেও। চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই এই বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই নেতাই তাদের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। রাশিয়া ও চীনের বন্ধুত্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কোনো লোভ বা চাপের মুখে ভাঙবে না, বরং এটি পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ হবে। এই সময় বিশ্বে যৌক্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন তারা। চীন এবং রাশিয়ার উচিত বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরো যৌক্তিক ও ন্যায়পরায়ণ করতে কৌশলগত সমন্বয় বাড়ানো।
আন্তর্জাতিক নানা ইস্যুতে একই অবস্থান নিচ্ছে মস্কো ও বেইজিং। বাড়ছে যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতাও। বিশ্লেষকদের মতে চীন রাশিয়ার এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ, কারণ ওয়াশিংটন বর্তমানে ইউরোপে ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব দুই দিকেই চাপ সামলাতে হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।